সুবল আর বিমলের ক্ষেত ছিল পাশাপাশি। সুবলের অবস্থা বেশ ভালো ছিল, বড় ক্ষেত তার, কিন্তু বিমলের রোদে এতটা জমি কুপিয়ে চাষের উপযোগী করা কি মুখের কথা? সারা শরীর আমার রোদে পুড়ে গেল। ও বিমল ভাই, কি এত ভাবছো গো? আর বলো না, জমিটা দিন দিন অনাবাদি হয়ে যাচ্ছে। এমন চললে না খেয়ে তো মরতে হবে। জমিতে ভালো মানের সার দাও, পানি দিয়ে জমি তৈরি করো, দেখবে ভালো ফলন পাবে। আর বলো না, বাজারের সবচেয়ে ভালো সার দেই, কিন্তু সার আর পানির দামও ওঠে না এই জমির ফলন থেকে। হাল ছেড়ো না ভাই, বিধাতা একদিন না একদিন ঠিকই মুখ তুলবেন। আজ ঘরে ফিরি, এত রোদে আর মাঠে থাকবো না। তুমি কি করবে? খানিকটা জিরিয়ে আরো একটু জমি তৈরি করব, তারপর ঘরে ফিরবো। এত কাজ করে কি হবে? শুধু রোদে পুড়ে কয়লা হয়ে যাবে। ওই কয়লা চেহারা দেখে তখন আর কেউ তোমার সাথে মেয়ে বিয়ে দিতে চাইবে না। বুঝলে? তাই বলে কাজ ফেলে চলে যাব? না না, কাজ ফেলে গেলে আমার রাতে ঘুমই আসবে না ভাই। তুমি যাও, আমি কাজ শেষে পুকুরের টলমলে পানিতে গোসল সেরেই তবেই ঘরে ফিরবো। যা ইচ্ছে তাই করো। সুবল মন দিয়ে পুরো জমি চাষ করলো। তারপর সে পুকুরের পানিতে নেমে মন ভরে গোসল করলো। আহ, কি শীতল পানি, প্রাণটা জুড়িয়ে গেল। একই গাছের ছায়া, পরন্ত বিকেল, তারপর হাড় ভাঙা পরিশ্রম করে একটু তৃপ্তি, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আমি বরং একটু পুকুরের পানিতেই ঘুমিয়ে নেই। পুকুর পাড়ে দাঁড়িয়ে সুবল চোখ বুজে নাক ডাকতে শুরু করলো। বিমল যাচ্ছিল। আরে, সুবল অমন পানিতে ভেসে আছে কেন? মরে টরে গেল নাকি? আহ, এতদিনে দয়াল আমার ডাক শুনেছে। ওটা মরলে ওর মাকে বুঝিয়ে ক্ষেতটা আমি হাতিয়ে নেব। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। ও যাই, খালাকে খবর দিয়ে আসি। বিমল গেল সুবলের বাড়িতে। সুবলের মা তখন দাওয়ায় বসে পান খাচ্ছিল। কে সুবল, এলি বাবা? দুপুরে তো খেতেও এলি না। তোর কি খেতে তৃষ্ণে পায় না? এত খেটে করবি বা কি বাবা? আমাদের যা আছে সবই তো তোর। ও খালা গো, আমি সুবল নই, বিমল। কি সর্বনাশ হলো গো খালা। ও খালা, কেমন করে বলবো তোমায়? হায় হায়, কি হলো গো? আহ, এত কাঁদছো কেন বিমল? কি হয়েছে? শুনলে তুমি সহ্য করতে পারবে না। আহ, বলবে তো কি হয়েছে? সুবল আর নেই গো খালা। সুবলের দেহটা পুকুরে ভেসে উঠেছে। এ কি সর্বনাশ হলো গো খালা। ও মা গো, ও বাবা গো, এবার কি হবে গো? হোসে আমার একমাত্র ছেলে সুবল। ও সুবল রে, চল তো গিয়ে দেখি বাসা। এ দৃশ্য তুমি সহ্য করতে পারবে না খালা। যা করার এবার আমাকেই করতে হবে। আমিও যাবো বাবু, চল। কাঁদতে কাঁদতে মা আর বিমল এলো পুকুর পাড়ে। ওরে সুবল ভাই, তুই একটা বিয়েও করলি না, সংসারীও হলি না। কিসের এত দুঃখ ছিল তোর যে পুকুরে ডুবে মরতে গেলি? আর একটু সামনে গেলেই নদী ছিল, নদীর পবিত্র পানিতে মরতি। বিমলের কথায় সুবল জেগে উঠল। কি হয়েছে বিমল ভাই? তুমি এমন করে কাঁদছো কেন? ও কি মা, তুমি এই অবেলায় পুকুর পাড়ে কেন এসেছো? আমায় বিমল খবর দিল তুই নাকি পুকুরে ডুবে গেছিস। তা ডুবে গিয়ে উঠে এলি কেমন করে বাবা? আমি ঘুমাচ্ছিলাম মা, এত গরম, আমাকে আর কে বাতাস করবে বলো তো? তাই তো পানিতে ঘুমাচ্ছিলাম। আর ঘুমোতে হবে না রে বাবা, চল এবার ঘরে চল। সারাদিন কিচ্ছুটি খাসনি, তোর কি খিদে তৃষ্ণে কিছু পায় না বাবা? সুবল আর ওর মা চলে গেল। পোড়া কপাল আমার, কি ভাবলাম কি হলো? আমার সাথে সব সময় এমনই হয়। আমি ঘরে যাই, দেরি হলে গিন্নি আমাকে আস্ত রাখবে না। সুবল তার মায়ের রান্না করা খাবার খেয়ে মায়ের পাশে বসলো। কাল হাটে যাস বাবা,
ঘরে আনাজ বাড়ন্ত। হ্যাঁ মা, কাল হাটে যাব। চাষের জন্য সার আর বীজ কিনতে হবে, কিন্তু গতবারের খরাতে খুব একটা ভালো ফসল হয়নি। টাকা কড়িও বিশেষ নেই। কি করে যে দিন চলবে সেটা নিয়েই ভাবছি। এত চিন্তা করিস না বাবা, তুই কি কিছু চাষ করতে চাস? ভাবছি আলুর চাষ করব মা। আলুর চাহিদা অনেক, বাজারে ভালো দামও আছে। অযথা সার কিনে কেন টাকা নষ্ট করবি বাবা? জানিস তো, খরায় সব ফসল নষ্ট হলে তোর বাবা জমিতে গোবর আর তরকারির খোসা সার হিসেবে দিত, আর ফলনও ভালো হতো। আর সার কেনার টাকায় আমাদের বাকি দিনগুলো ভালোভাবে খেয়ে পড়েই কেটে যাবে। বাহ মা, তুমি কত কিছু জানো। আমি কালই আলুর বীজ নিয়ে আসব, তুমি শুধু আমার জন্য দোয়া করো। মায়ের দোয়া সবসময় সাথে থাকে রে বাবা, মায়েদের দোয়া কখনো বিফলে যায় না। পরদিন সুবল আলুর বীজ কিনে এনে জমিতে চাষ শুরু করলো। এই আলুর ভালো ফলন হলে মাকে একটি নতুন শাড়ি কিনে দেব। মা ছাড়া আমার আর কে আছে? মা আলুর শাক খেতে ভালোবাসে। এই যে আলুর বীজ, তাড়াতাড়ি বড় হ বাপু, মাকে যেন টাটকা আলুর শাক খাওয়াতে পারি। কে সুবল ভাই, আলুর চাষ করছো নাকি? হ্যাঁ ভাই, তা তোমার খবর কি? এবার কি চাষ করবে? আমিও ভাবছি আলুর চাষই করব, কি বলো? তা বেশ তো, কিন্তু আকাশে মেঘের দেখা নেই। জমিতে পানি দেব কেমন করে বলো তো? কেন, সেচ আছে তো। সেচের পানি নিয়মিত দিলেই জমিতে ফাটল ধরবে না, ফসলও হবে, আর কদিন পর এমনিতেই বৃষ্টি হবে। সেচ? ওরে বাপরে, সে তো বেজায় খরচ। ফলন পেতে খরচ তো করতেই হবে ভাই। কিছুদিন পর কদিন পর সুবলের জমিতে আলুর শাক জন্মালো। গাছগুলো যেন হাসছিল। আরে বাহ, কত আলুর শাক! আমি বরং মায়ের জন্য কটা শাক নিয়ে যাই। তোমার আলুর ক্ষেত যেন হাসছে, আর আমার আলুর গাছগুলো রুগ্ন হয়ে আছে। কত সার দিচ্ছি, সেচ দিতে হবে তো। তুমি তো সেচ দাও না নিয়ম করে। আর সেচ দিয়ে কি হবে? আষাঢ় মাসে এমনিতেই বৃষ্টি নামবে। আমি চলি ভাই। আলুর শাক খেয়ে সুবলের মা তো খুব খুশি হলো। আহ, শাক তো নয়, যেন অমৃত। যেমন মিষ্টি তেমনি সুস্বাদু। এবারে তোর ফলন খুব ভালো হবে রে বাবা, তুই আলু তোলা শুরু করে দে। ঠিক আছে মা। ওদিকে এক ভিখারি বিমলের কাছে কটা আলু শাক চাইতে এলো। কতদিন একটু গরম ভাত খাইনি রে বাবা, সবজির এত দাম যে কেনার সাধ্য আমার নেই। ইস, যদি কটা আলু শাক পেতাম, নুন মরিচ দিয়ে ভর্তা করে খেতাম রে বাবা। এই, কে তুমি? আমার ক্ষেতের দিকে এমন নজর দিচ্ছ কেন? আমি এক অসহায় ভিখারি বাবা, আমায় কটা আলু শাক দেবে? আহা গো, তোমাকে দেব বলেই তো রোদে জল গায়ে মেখে পরিশ্রম করে আলুর চাষ করেছি। যাও, ভাগো এখান থেকে। আমার ক্ষেতের আশেপাশে দেখলে কিন্তু পিটিয়ে লাট করে দেব বলে দিলাম। যত সব আপদ। ভিখারি মন খারাপ করে এগিয়ে চলল। মাঠে তখন আলু তুলছিল সুবল। বাহ, বেশ ভালো ফলন হয়েছে তো। হ্যাঁ, ঠিক বলেছ, কিন্তু তুমি কে? তোমাকে তো আগে দেখিনি। আমি এক ভিখারি বাবা, খাবারের খোঁজে এগা ওগা ঘুরে বেড়াই। আমায় কটা আলু শাক দেবে বাবা? নিশ্চয় দেব। আমার মাও আলুর শাক খেতে খুব ভালোবাসে। নাও না, যে কটা ইচ্ছে নাও। আর এই আলুগুলোও নাও, তুমি খেয়েও। মানুষ তো আলু শাক দিতেই চায় না, আর তুমি আমায় সদ্য তোলা আলু দিচ্ছ। বাজারে নেবার আগে কাউকে ফসল দিলে সে বরকত কমে যায়, তুমি কি জানো না? সংসারে আমি আর আমার মা থাকি, আর যে 2 পয়সা কামাই হয় সে কামাই দিয়ে দিব্যি চলে যায়। তুমি অসহায়, বিধাতা হয়তো তোমাকে আমার কাছে পাঠিয়েছে। তোমাকে ফিরিয়ে দিলে বিধাতা রাগ করবে। তুমি বড্ড ভালো, আমার কিছুই চাই না বাবা। আমি বিধাতার দূত, আমি ভাগ্য পরীক্ষা করতে এসেছি।
যে আমায় খালি হাতে ফিরিয়েছে সে শাঁসা পাবে, আর যে আমায় সাহায্য করতে এসেছে সে পাবে পুরস্কার। আমার পুরস্কার চাই না, আমি চাই গ্রামের সব চাষি ভাইদের ভালো ফলন হোক, সকলের মুখে হাসি থাকুক, সকলে সুখে থাকুক। তুমি বড্ড সরল, তোমার ভালো হবে। আলু বিক্রি করে সুবল অনেক টাকা পেল। সে মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কিনলো। মা, ও মা। হ্যাঁ রে বাবা, বল, খিদে পেয়েছে? আসলে আজ আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, তুই বস, আমি দেখছি কি করা যায়। সে হবেক্ষণ, এই নাও, দেখো তো কেমন হয়েছে। আরে বাহ, এটা কি সুন্দর, খুব ভালো হয়েছে বাবা। এই টাকাগুলো আলু বিক্রি করে পেয়েছি মা, এবার আমাদের সুদিন ফিরবে। বলছিলাম কি, বাড়ির সামনে বড় ক্ষেতটা তুই কিনে নে বাবা, দুটো ক্ষেত হলে ফলনও বাড়বে আর অনেক লোক কাজও করতে পারবে। ঠিক আছে মা, তাই হবে। মায়ের কথায় সুবল জমি কিনে ফেললো। কি খবর সুবল, তোমার তো ব্যাপারটাই আলাদা। তোমার এ কি হাল? আলু বিক্রি করে তেমন একটা আয় হয়নি গো, যদি একটা কাজ পেতাম। নিজের জমিকে ভালোবেসে আঁকড়ে ধরো আর মানুষকে সহায়তা করো, দেখবে তুমিও হাতে ফল পাবে। তুমি এ সময় কোথা থেকে আসছো? মায়ের কথায় বাড়ির সামনের ক্ষেতটা কিনে নিলাম, আজ চলি ভাই। হায় রে আলু, একজন তোকে চাষ করে জমি কিনছে আর আরেকজন তোকে চাষ করে পথে বসেছে, সবই আলুর কীর্তি। শাশুড়ি তার ছেলে, বৌমা ও নাতিকে নিয়ে বসবাস করত। শাশুড়ি অনেক ভালো মনের মানুষ ছিল, সে তার বৌমাকে খুব ভালোবাসতো। কিন্তু বৌমা তার শাশুড়িকে একদম দেখতে পারত না। বৌমা, এই নাও, মাছের বড় লেজটা আমি তোমায় দিলাম। বিয়ের সময় তোমার মা বলেছিল তুমি নাকি মাছের লেজ অনেক পছন্দ করো। সীমা, আপনি আমাকে মাছের লেজ দিলেন? আমি মাছের লেজ খাবো আর আপনারা মাছের মাথা খাবেন? আপনি তো আমাকে চাইলে মাছের মাথাটাও দিতে পারতেন, তাই না? তা না করে আমাকে মাছের লেজ দিলেন? না বৌমা, আসলে তা না। বিয়ের পর তোমার মা বলেছিল তুমি নাকি মাছের লেজ খুব পছন্দ করো, তাই তোমাকে মাছের লেজ দিয়েছিলাম। আচ্ছা নাও, এই নাও, মাছের মুড়োটা তুমিই খাও, এটা তোমাকেই দিলাম। না মা, এখন আর আদিক্ষেতা দেখানো লাগবে না, আমি মাছ খাবো না, আপনারাই খান আপনাদের মাছ। না বৌমা, খাবারের উপর রাগ করতে হয় না, খেয়ে নাও বৌমা। বললাম না, আমার কথা এত চিন্তা করতে হবে না, লোক দেখানো ভালোবাসার আমার কোনো দরকার নেই। বৌমা এমন ভাবে সব সময় শাশুড়িকে অপমান করে খোঁটা দিত। মেয়েটা বড্ড সরল, ও কেন যে আমাকে সংসারের বোঝা মনে করে কি জানে। আমি তো নিজ ইচ্ছে বাড়ি ছেড়ে চলে যেতে চাই, কিন্তু যাওয়ার যে কোনো জায়গা নেই আমার। আর এই বাড়ি ছেড়ে এদেরকে ছেড়ে আমি যাবই বা কোথায়? তোকে তো আমি বাড়ি থেকে তাড়াবই বুড়ি, আমার সংসারে বাড়তি লোক আমার একদম সহ্য হয় না। সেদিন বৌমা মুখ ভার করে বসেছিল, তখন তার স্বামী ঘরে এলো। কি হয়েছে তোমার? মুখটা অমন ভার করে কেন রেখেছো? আমি আর তোমার বাড়িতে থাকবো না, তোমার মা চায় না আমি এখানে সুখে সংসার করি, আমার শান্তি তার একদম সহ্য হয় না। কি যা তা বলছো? কি হয়েছে বলো তো? তুমি তো জানো মাছের লেজ খেতে আমি কত পছন্দ করি, মাকে কত করে বললাম মা মাছের লেজটা আমি খাবো, আপনি মুড়োটা খান। মা কিছুতেই আমায় মাছের লেজটা খেতে দিল না, উল্টো ভালো মন্দ কত কথা শোনালো। ওগো, মা আমার সাথে কেন এমন করে? আহা, মাছের লেজ খেলে হয়তো তোমার গলায় কাঁটা বিদ্ধ। মন খারাপ করো না, চলো শুয়ে পড়ি, সকালে আমাকে ছুটতে হবে। মায়ের আদরের ছেলে, মায়ের কথা বললে তো তোমার বিশ্বাসই হয় না। আমি আর কখনো তোমায় আমার মনের কথা বলবো না। পরদিন সকালে, তোমার খাবারটা বেড়ে দেব? না গো, আমি বাইরে কিছু একটা খেয়ে নেব, বড্ড দেরি হয়ে গেছে আজ। ও কি রে, খাবি না কেন? আমি তো তোর জন্য টিফিনও তৈরি করলাম। টিফিনটা দাও মা, আমি নিয়ে যাব, আজ তাড়াতাড়ি যেতে হবে।
আজ তো সপ্তাহের বাজারটা করতে হবে রে খোকা। আচ্ছা মা, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা। এই নাও বাজারের টাকা, মাকে দিও। কাল আমি সব বাজার করব, না হলে তুমি গিয়ে এই বাজারটা করে নিয়ে এসো। কিছু সবজি আর মাছ আর যা যা লাগে, মশলা টশলা, এগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, মা তো অসুস্থ, তাকে কষ্ট করে যেতে হবে না, আমি গিয়ে বাজারটা করে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি সত্যি খুব ভালো, সব দিকে তোমার খেয়াল। আমি চলি, মায়ের খেয়াল রেখো, তোমরাও সাবধানে থেকো। এমন খেয়াল রাখবো যাতে সহজেই বাড়ি ছাড়া করা যায়। বৌমা ছেলের কাছে ভালোর অভিনয় করত, কিন্তু অন্যদিকে শাশুড়িকে অপমান করত এবং কথা শোনাতো। নিজের দোষ স্বীকার না করে শাশুড়ির ওপর দোষ চাপিয়ে দিত। আচ্ছা মা, বাড়িতে তো রান্না করার মতো তেমন কিছুই নেই, আমি কি বাজার করতে যাব? হ্যাঁ বৌমা, যাও। বাড়িতে তো রান্না করার মতো তেমন কিছুই নেই। বাজার না করলে কি রান্না করব বলো তো? মাত্র কটা আলু পটল পড়ে আছে। আচ্ছা মা শুনুন, আজকে না হয় আর বাজার করব না, আজকে শাকসবজি দিয়ে চালিয়ে নিন, কালকে বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসবো। আজ বরং পটলের সেচকি আর শাক রান্না করুন। আচ্ছা বৌমা, তোমরা শাকসবজি খেতে পারলেই আমি রান্না করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার খোকা তো মাছ ছাড়া একদম ভাত খেতে পারে না, সারাদিন খেটে খুটে এসে না খেয়ে ঘুমাবে। এত কথা বললেন না তো, আপনাকে স্যার রান্না করতে বলেছি তাই রান্না করুন। প্রতিদিন এত মাছ খেতে হবে না, সংসারের খরচা কমাতে হবে। আমার ছেলেটা তো বড় হচ্ছে নাকি, আমাদেরও তো ভবিষ্যৎ আছে। তারপর শাশুড়ি বৌমার কথা মতো শাক সবজি রান্না করলো। কি সব শাক পাতা রান্না করেছো? তোমাকে না যাওয়ার সময় বাজার করার জন্য টাকা দিয়ে গেলাম, বাজারে যাওনি? মাছ মাংস কিনে আনুনি? কতবার বলা লাগে এসব? এসব কি খাওয়া যায়? তোমাদের কানে কোনো কথা ঢোকে না, তোমাদের দিয়ে কোনো কাজও হয় না। আর বলো না, আমি বাজার করতে যেতে চেয়েছিলাম, আর তোমার মা আমার থেকে টাকাগুলো কেড়ে নিয়েছে আর বলেছে বাজার করা লাগবে না, আজকে শাক সবজি খাও। প্রতিদিন এত মাছ মাংস খাওয়া লাগে কেন? কাল বাজার করতে বলেছে। বলো এখন আমি কি বলবো বলো? মা এমন করতে পারলো? মা জানে আমি মাছ ছাড়া খেতে পারি না। আমাদের যত কষ্টে দিন কেটেছে, তবুও মা মাছ এনেছে। কি হয়েছে মায়ের? একদিন মা অসুস্থ থাকায় মায়ের রান্না করতে একটু দেরি হলো। এদিকে ছেলের অফিস যেতে দেরি হয়ে যাচ্ছিল। মা আমার তো দেরি হয়ে যাচ্ছে, রান্না কি এখনো হয়নি? আমার কি আজকে না খেয়ে যাওয়া লাগবে নাকি? কি খেয়ে যাব আমি আজকে? বাবারে, আজকে আমি অসুস্থ রে বাবা, তাই রান্না করতে একটু দেরি হয়ে গেছে। তুই দাঁড়া, আমার এখনই হয়ে গেছে, অন্যদিন তো এত দেরি হয় না বল। কি গো, তুমি রান্না করতে পারো না? আজকে থেকে তুমি রান্না করবে। মা মাঝে মাঝে অসুস্থ থাকে, মায়ের রান্না করতে দেরি হয়, তুমি রান্না করবে। মায়ের বয়স হচ্ছে, আর আগের মতো পারবে না, বুঝলে? আচ্ছা, আজকে থেকে আমি রান্না করব, সমস্যা নেই, মা তো আমাকে রান্নাই করতে দেয় না। আচ্ছা বৌমা, আজ থেকে তুমি রান্না করো। তার পরের দিন থেকে বৌমা রান্না করতে শুরু করলো। বৌমা যখন থেকে রান্না করতে শুরু করলো, সে শুধু তাদের দুজনের জন্য অল্প অল্প করেই রান্না করত। আর তখন থেকে শাশুড়িকে আগের মতো খেতেও দিত না। একবেলা খেতে দেয়, তাও আবার 2-1 দিন পর দেয়। বৌমা, আমার না অনেক খিদে পেয়েছে মা, আমাকে একটু খেতে দিবে? 2 দিন ধরে তো আমি কিচ্ছু খাইনি। মা, খাবার তো শেষ হয়ে গিয়েছে, এখন আর কোনো খাবার নেই। আপনারা তো খাওয়া কিসের? হ্যাঁ, এত জিভ কেন আপনার? খাবার না থাকলে একটু মুড়ি দাও, তাও তো কিছু খেতে দাও। কালকে থেকে কিচ্ছু খাইনি, একটু খাবার দাও না বৌমা। বলছি না খাওয়ার কিছু নেই, বুড়ো বয়সে এত খাওয়া লাগে কেন? জানতো, জ্বালিয়ে খেলো একদম। তারপর শাশুড়ি কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে গেল।
পরদিন শাশুড়ি বাধ্য হয়ে আর না খেয়ে থাকতে পেরে ছেলের সামনে গিয়ে বৌমার কাছে খাবার চাইলো। বৌমা, একটু খেতে দাও না মা, অনেক খিদে পেয়েছে। খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না মা, সামান্য একটু ভাত দাও, আমি নুন মেখে খেয়ে নেব। খাবার তো শেষ হয়ে গিয়েছে, এখন শান্ত, পরে খাবার দেব। বুড়ো মানুষ একবেলা না খেয়ে থাকলে কিছু হবে না। মা, তুমি সব সময় দিদার সাথে এমন করো কেন? দিদা, এই নাও, তুমি আমার খাবারটা খাও। এই বলে তার নাতি তার খাবার তার দিদাকে দিয়ে দিল। দিদা খিদে জ্বালায় নাতির খাবারটাই খেতে শুরু করলো। তুই বেঁচে থাক দাদু ভাই। সি 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 মা, আপনি এই ছোট ছেলেটার খাবার খেয়ে নিচ্ছেন? আপনাকে কি খেতে দেওয়া হয় না নাকি? কি মা, আমরা কি তোমাকে খেতে দেই না? তুমি আমার এই ছোট ছেলের খাবারটা খেয়ে নিলে। তুমি অমনটা করবে আমি ভাবতে পারিনি। এখনই আমাদের বাড়ি থেকে চলে যাও। মা, তুমি আমাদের সংসারে থাকলে অশান্তির শেষ থাকবে না, বুঝেছো? আসলে আমার অনেক খিদে পেয়েছিল রে, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গিয়েছে। আচ্ছা, আমি থাকলে যেহেতু তোদের অশান্তি হবে, তাহলে আমি চলেই যাচ্ছি। কোথায় যাচ্ছ দিদা? দিদা, তুমি কোথায় যাচ্ছ? জানি না রে দাদু ভাই, তবে সেখানেই যাই না কেন, তোর জন্যে অনেক দোয়া করব। তুই অনেক বড় মানুষ হ, ভালো থাকিস দাদু ভাই। তুমি যেখানেই যাও না কেন, আমাকে যেভাবেই হোক জানাবে, কিন্তু আমিও বড় হয়ে আমার মাকে সেখানে পাঠাবো। আমিও আমার মাকে এমন অত্যাচার করব। কি বলিস তুই এসব? হ্যাঁ মা, ঠিক বলেছি। তুমি দিদার সাথে এমন করছো, আমি কিন্তু বড় হয়ে ঠিক তোমার সাথেও ঠিক তেমনই করব। তোমাকেও বাড়ি থেকে বের করে দেব। তারপর বৌমা এবং ছেলে তাদের ভুল বুঝতে পারলো। আমার ভুল হয়ে গেছে মা, আমি আর এমনটা করব না। আপনি আর কোথাও যাবেন না, আপনি আমাদের সাথেই থাকবেন মা। আমি আর কখনো আপনার সাথে এমন আচরণ করব না। হ্যাঁ মা, তুমি আমাদের ক্ষমা করে দাও, আর এমন হবে না। মায়ের মন রে খোকা, ক্ষমা না করে পারি কিভাবে? তোরা যে তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। মাগো, আমি আপনাকে শাশুড়ি ভেবেছি, কিন্তু আজ থেকে আপনি আমার আরেকটা মা। আমাকে মেয়ের মতোই শাসন করবেন তো মা? ওরে পাগল মেয়ে, শাসন তো সেই করে যে সোহাগ করে রে। তোরা ছাড়া আমার কে আছে বলতো? তুমি যাবে না তো দিদা? তুমি আমাদের সাথেই থাকবে? হ্যাঁ রে দাদু ভাই। ভেতরে চলো মা, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। আজ থেকে আমি তোমার খেয়াল রাখবো মা। ঠিক আছে, চল বাবা। এরপর তারা সুখে শান্তিতে সংসার করতে থাকলো। বৌমা আর আগের মতো শাশুড়ির সাথে খারাপ আচরণ করতো না। এই গল্প থেকে বোঝা যায়, নিজেরা নিজের মায়ের সাথে যেমন ব্যবহার করবে, ফলশ্রুতিতে তাদেরও সেই ফল ভোগ করতে হবে। তাই আমাদের সকলের উচিত বৃদ্ধ বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।